কাহিনীর শুরুতে আমরা জন নামের একজন ছেলেকে দেখি, যে প্রতিদিনের মতো আজকেও তার ছোট্ট একটা নৌকো নিয়ে সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে পড়ে। কিন্তু আজ তার সাথে অন্যরকম কিছু একটা হতে যাচ্ছিল। হঠাৎ করেই তার চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। সে তার আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিল না, যেই কারণে সে তার পথ হারিয়ে ফেলে। আর এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতেই সে ওখানেই একটা ফাঁকা বোট পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে ভাবে যে এই বোটটা এখানে থেমে আছে কেন। যার পর সে এগিয়ে গিয়ে ওই বোটটার সাথে তার নৌকো বেঁধে নেয়, আর ওই বোটে কি আছে এটা দেখার জন্য সে ওই বোটে উঠে পড়ে। তারপর যেই সে ওই বোটের ভিতরে যায়, তখন সে চমকে যায়, কেননা এই বোটে কেউই ছিল না, না কোনো মানুষ, না কোনো সারা শব্দ, শুধু রহস্যময় এক নিস্তব্ধতা। সে প্রথমবার যখন ওই বোটে ওঠে, তখন তো তার সবকিছু বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল। ওখানে থাকা খাবারগুলোও টাটকা ছিল, জামা কাপড়গুলোও সুন্দরভাবে হ্যাঙ্গারে টানানো ছিল, প্রতিটা জায়গায় মানুষ থাকার অনুভূতি হচ্ছিল। কিন্তু ওখানে কেউ ছিল না। সে ওই বোটটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন চালু হয় না। এই বিশাল সমুদ্রে একমাত্র এই বোটটাকে খালি দেখে জন তো আশ্চর্য হয়ে যায়। সে দূরবীন দিয়ে আশেপাশে দেখার চেষ্টা করে, হয়তো আশেপাশেই কেউ আছে, কিন্তু এখানকার ঘন কুয়াশা সবকিছু ঢেকে ফেলেছিল। যার পর সে নিরাশ হয়ে বোটের ভিতরে থাকা কন্ট্রোল রুমে চলে আসে, আর কারোর কাছে সাহায্যের আশায় ওখানে থাকা রেডিও অন করে। জন ওই রেডিওতে খবর পাঠায়, এই বোটটা সমুদ্রের মাঝখানে আটকে আছে, কেউ যদি শুনতে পারো তাহলে জবাব দাও। এই খবরটা পাঠানোর পর সে ভাবে যে এখন তাকে তার ওই ছোট্ট নৌকাটা নিয়ে ফিরে যাওয়া উচিত। কিন্তু সে যখন বাইরে আসে, তখন সে দেখে যে ওখানে তার ওই নৌকোটা ছিলই না, যেখানেই সে তার নৌকোটা খুব ভালো করে বেঁধে রেখেছিল। এটা দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়। সে দেখে যে চারিদিকে যেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল, এখন অচানক সেই সব একদম পরিষ্কার হয়ে গেছে, আর খোলা আকাশও চকচকে দেখা যাচ্ছিল। এখন দুপুরের সময় ছিল। জন কিছুই বুঝে উঠতে পারছিল না যে এসব হচ্ছেটা কি। ফিরে যাওয়ার আর অন্য কোনো রাস্তা না দেখে সে আবার ওই খালি বোটটাতে ফিরে আসে, আর একটা ম্যাপের সাহায্যে রাস্তা খোঁজার চেষ্টা করতে থাকে। এখন জন এটা বোঝার চেষ্টা করছিল যে এখন সে আছেটা কোথায়, আর সে তার বাড়িতে ফিরবে কিভাবে। চিন্তার বিষয় এই ছিল যে এই রহস্যময় বোটটার ইঞ্জিন খারাপ ছিল, তাই সে যদি বাঁচতে চায় তাহলে তাকে এই বোটের ইঞ্জিনটা ঠিক করতে হবে। সে সম্পূর্ণ বোটটাতে টুল বক্স খোঁজে, আর অনেক খাটাখাটনির পর সে শেষমেশ ওই ইঞ্জিনটা ঠিক করেই নেয়। এটা দেখে তার অনেকটা স্বস্তি মেলে। এখন ওই বোটটা স্টার্ট হয়ে গেছিল, আর ধীরে ধীরে সে সঠিক দিকও বুঝতে পারছিল। কিন্তু এখনো বিপদ কাটেনি। জন আবার কন্ট্রোল রুমে গিয়ে রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবারও কোনো জবাব আসে না। সবকিছু এখনো রহস্যেই ডুবেছিল। তারপর সে আবার বোটের বাইরে বেরিয়ে আসে, আর পাশেই একটু হালকা হতে যায়। আশেপাশে তো কেউ ছিল না, তাই সে ভাবে যে সমুদ্রেই করে ফেলি। কিন্তু যেই সে বোটের কিনারায় যায়, তখনই অচানক পিছন থেকে কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সে সোজা জলে পড়তেই যাচ্ছিল, কিন্তু সে যে কোনো ভাবে ওখানে থাকা রেলিংটা ধরে ঝুলে পড়ে। চলন্ত বোটের তীব্র হাওয়া আর জলের ঝাপটায় হার না মেনে সে কোনো রকমে আবার বোটে উঠে পড়ে। এসবের কারণে সে আর হালকাই হতে পারেনি, তাই সে আবার বোটের ভিতরে টয়লেটে চলে যায়। আর যেই সে হালকা হচ্ছিল, তখনই অচানক পিছন থেকে দরজা বন্ধ হওয়ার আওয়াজ পাওয়া যায়। প্রথমে তো জন ওই আওয়াজটা পেয়ে ভেবেছিল হয়তো হাওয়ায় বন্ধ হয়ে গেছে, তাই সে বেশি গুরুত্ব দেয় না। কিন্তু সে যখন বাইরে আসার চেষ্টা করছিল, তখন সে দেখে যে দরজা তো বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। এটা দেখে সে আশ্চর্য হয়ে যায়। সে ওই দরজা খোলার সব রকম চেষ্টা করে, এমনকি সে তো একটা কয়েন দিয়ে অবধি ওই দরজা খোলার চেষ্টা করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। এখন তার এমনটা মনে হচ্ছিল যে এই বোটে সে একা নেই, কেউ তো আছে যে তাকে বিরক্ত করছে, যাকে সে দেখতে পাচ্ছে না, কিন্তু সে সব সময় এখানেই আছে। তার এমনটা মনে হচ্ছিল যে কেউ তার সাথে খুব বাজে মশকরা করছে। তখন সে জোরে চিৎকার করে বলে যে বাইরে যেই আছো, দয়া করে দরজাটা খোলো, আমি কোনো চোর নই, আমি তো শুধু এমনি
এমনি দেখতে এসেছিলাম, কিন্তু এসবের কোনো জবাব আসে না। এখন সে বুঝে গেছিল যে সাহায্যের আশা করাটাই বেকার। সে কেবিনের দিকে এগিয়ে যায়, আর ভিতরে গিয়ে সে যেটা দেখে সেটা দেখে তার গা শিউরে ওঠে। ওখানে রক্তের দাগ লেগেছিল, ভয়ানক পরিস্থিতি। তবুও সে ওই ভয়ে গুরুত্ব দেয় না, আর একটা কেচি তুলে ওই দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু তবুও ওই তালা খোলে না। আর ঠিক তখনই অচানক ওই বোর্ডটা খুব জোরে জোরে কেঁপে ওঠে, যেন অনেক বড় কিছু হতে যাচ্ছে। জন প্রচন্ড ঘাবড়ে গেছিল। ঠিক তখনই তার ওপরে একটা জানালার দিকে নজর পড়ে, আর সে যখন ওই জানালা দিয়ে বাইরে দেখে তখন সে ওখানে দেখে যে দূর থেকে বিশাল বড় একটা কার্গো জাহাজ সোজা ঠিক এই বোটের দিকেই আসছে। যেটা দেখে জন বুঝে যায় যে ওই বিশাল জাহাজটা যদি এই বোটের সাথে ধাক্কা লাগে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। এখন তার যে কোনো ভাবে নিজের প্রাণ বাঁচাতে হবে। যার পর সে সাথে সাথেই তার শার্ট খুলে হাতে নিয়ে জানালার বাইরে বের করে নাড়াতে শুরু করে, যাতে ওই কার্গো জাহাজে থাকা কেউ তার এই সংকেতটা দেখতে পারে। কিন্তু আফসোস যে তার এত চেষ্টার পরেও এটার দিকে কারোর নজর পড়ে না। সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে এখন সে কি করবে, কেননা তার বোট যদি ওই জাহাজে গিয়ে ধাক্কা লাগে তাহলে এখানে আর কিছুই থাকবে না। ঠিক তখনই সে ওখানে একটা দড়ি ঝুলে থাকতে দেখে, যেটা দেখার সাথে সাথেই তার মাথায় একটা আইডিয়া আসে যে যদি সে এই দড়িটা সমুদ্রে ফেলে দেয় তাহলে হয়তো এই বোটের গতি একটু কমে যাবে। যার পর সে এমনটাই করে, কিন্তু এর কারণে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যায় যখন ওই দড়িটা নিচে থাকা প্রোপেলারে আটকে গিয়ে ভিতরে তার গলার সাথে জড়িয়ে পড়ে, যেটাতে টান পড়ার কারণে তার দম আটকে যাচ্ছিল। আর একদম শেষ মুহূর্তে সে হিম্মত দেখিয়ে একটা জিনিসের সাহায্যে তার গলা থেকে ওই দড়ির প্যাচটা ছাড়িয়ে নেয়। ওই দড়িটা জড়িয়ে যাওয়ার কারণে তার গলায় অনেক গভীর ক্ষত হয়ে গেছিল। সে প্রায় মরেই গেছিল, কিন্তু শেষ মুহূর্তে সে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। আর ওই দড়িটা প্রোপেলারে আটকে যাওয়ার কারণে এখন বোটটাও থেমে গেছিল, কিন্তু এটা যথেষ্ট ছিল না। তারপরেও ওই বিশাল কার্গো জাহাজটা এসে তার বোটের সাথে ধাক্কা লাগে, আর খুব জোরদার সংঘর্ষ হওয়ার কারণে তার এই ছোট্ট বোটটা খুব বাজেভাবে হেলে যায়, আর জন অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তার মাথায় খুব গভীর আঘাত লেগেছিল। এর কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে যে বাথরুম তো জলে ভরে যাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি চিন্তার বিষয় তো এই ছিল যে এই জলগুলো সমুদ্রের জল ছিল না, বরং একদম পরিষ্কার মিষ্টি জল ছিল, যেন কেউ জেনে বুঝে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। যার পর সে একবার আবার কাতর কণ্ঠে ভিক্ষে চায় যে সে তুমি যেই হও না কেন দয়া করে আমাকে যেতে দাও, কিন্তু তবুও কোনো জবাব আসে না। এখন সে খিদে আর তৃষ্ণায় খুবই কমজোর হয়ে পড়েছিল। ওখানেই সে কোনোভাবে ওই বাথরুমের শাওয়ার থেকে একটু জল খায়, কিন্তু সে খুব তাড়াতাড়ি জানতে পারে যে জল শেষ হয়ে গেছে। তারপর সে যখন সিঙ্ক থেকে জল খাওয়ার চেষ্টা করছিল তখন সে আরো অবাক হয়ে যায়, কেননা এখন এখানে নোনা জল ছিল। সে সাথে সাথেই বুঝে যায় যে নিশ্চয়ই এই বোটে কোথাও ছিদ্র হয়ে গেছে আর সমুদ্রের জল ভিতরে চলে এসেছে। এখন আর এই বোটটা বেশিক্ষণ ভেসে থাকতে পারবে না। সে ঘাবড়ে গিয়ে আবার ওই দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছিল যেন বাইরে থেকে কেউ তাকে আটকে রেখেছে। তারপর রাত হয়ে যায়, আর বাইরে বোটে দেখা যায় যে কোনো একটা অদৃশ্য শক্তি এই বোটটাকে নিয়ন্ত্রণ করছিল। বোটের ভিতরেও জল খুব তাড়াতাড়ি ভরে যাচ্ছিল, যেখানেই জন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। রাতে ওই সমুদ্রে ভয়ানক তুফান শুরু হয়, যার জন্য এই বোটেও অনেক ক্ষয়ক্ষতি হয়। এদিকে জন খুব বাজেভাবে ঘায়েল হয়ে পড়েছিল। এরপর সকালে যখন তার চোখ খোলে তখন জল তার গলা অবধি পৌঁছে গেছে, শুধু তার মাথাটা জলের বাইরে ছিল। এমন অবস্থা দেখে তার মনে হচ্ছিল যে এখন তার কাছে আর কিছুক্ষণ সময়ই আছে। ঠিক তখনই অচানক কোথাও থেকে হালকা একটা আওয়াজ আসে, যেন কিছু একটা খুললো। যার পর জন যেই ওই দরজার হ্যান্ডেলটা ঘোরায় সাথে সাথেই ওই দরজাটা খুব জোরে আওয়াজ করে খুলে যায়। ভিতরে জলের চাপ এতটাই হয়েছিল যে ওই দরজাটা ভেঙে বেরিয়ে আসে, আর এভাবেই সে ওই টয়লেটের বাইরে বেরিয়ে আসে।
যার পর সে সাথে সাথেই ওই বোটের ওপরে উঠে আসে, যাতে এতক্ষণ পর বাইরে এসে সে একটু স্বস্তির শ্বাস নিতে পারে, কেননা নিচে অক্সিজেন প্রায় শেষ হয়েই গেছিল। এখন তার এটা সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছিল যে নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি তাকে খুব বাজেভাবে বিরক্ত করার চেষ্টা করছে। সে শারীরিক এবং মানসিকভাবে একদমই ভেঙে পড়েছিল। যেখানে এই বোটের ভিতরে এখনো জল ভরেই যাচ্ছে, সে বুঝে যায় যে এখন এই বোট যে কোনো সময় ডুবে যেতে পারে, যার জন্য জন সিদ্ধান্ত নিয়েছিল যে এখন সে আর এই বোটে একদমই থাকবে না। ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে ওই বোট থেকে এয়ার ব্যাগ বাইরে বের করে আর ওই বাথরুমের ভাঙা দরজাটা ব্যবহার করে একটা ভেলা তৈরি করে, যেটা সে একটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নেয়, যাতে ওই ভেলাটা সমুদ্রের ঢেউয়ে টিকে থাকতে পারে। কিন্তু ওটা নিয়ে যাওয়ার জন্য তার আরো কিছু জিনিসের প্রয়োজন ছিল, তাই সে ওই বোট থেকে কিছু খাবার, জল ও কিছু প্রয়োজনীয় জিনিস একত্রিত করে আর নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করে নেয়। যার পর সে পিছনে ফিরে না দেখে ওই বোট থেকে নেমে পড়ে আর ওই ভেলাটায় বসে ধীরে ধীরে সমুদ্রে এগিয়ে যেতে শুরু করে। সে ওই ভেলাটায় ছিল, কিন্তু এখনো ওই বোটটা তার সামনেই ছিল। যার পর কয়েক ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু না তো এখনো সে বেশি দূর যেতে পেরেছে আর না তো এখনো ওই বোটটা ডুবে গেছে। যেখানেই সে ওই বোটের পরিস্থিতি দেখে ভেবেছিল যে এই বোটটা হয়তো 10-15 মিনিটের মধ্যেই ডুবে যাবে, ওখানেই এখনো সেটা ওই একই অবস্থাতেই ছিল। তখনই সে ভাবে, যেহেতু ওই বোটটা এখনো ডুবে যায়নি, তাহলে এই বোটটা ঠিক করার চেষ্টা করলে কেমন হয়। কেননা সে যদি ওই বোটটা ঠিকঠাক করে নিতে পারে, তাহলে সে ওই শক্তপোক্ত বোটের সাহায্যে খুব আরামেই এখান থেকে বেরিয়ে পড়তে পারবে। এটা ভেবে সে আবার ওই বোটের কাছে চলে যায় আর সবার প্রথমে সে বোটে থাকা ছিদ্রগুলো ঠিকঠাক করে আর তারপর একটা পাইপ আর কিছু যন্ত্র দিয়ে একটা পাম্প তৈরি করে, যাতে বোটের ভিতরে থাকা জল বাইরে বের করে ফেলা সম্ভব হয়। আর সে ওই পাম্পটা দিয়ে ভিতরে থাকা সব জল ধীরে ধীরে বাইরে বের করে ফেলে দেয়। এর সাথে সে ওই বোটের অন্যান্য সব সমস্যাগুলোও ঠিকঠাক করে দেয়, যাতে এরপর যাত্রা শুরু করার পর যাতে আর কোনো সমস্যা না হয়। এখানেই সে একবার আবার ওই রেডিওর মাধ্যমে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবারের মতো এবারও কোনো জবাব আসে না। মন খারাপ করে সে বোটের বাইরে বেরিয়ে আসে আর ম্যাপ দেখে রাস্তা নির্ধারণ করার চেষ্টা করে। তারপর সে ওই বোটের ইঞ্জিন স্টার্ট করে বোটটা এগিয়ে নিয়ে যাবে বলে ভাবছিল, কিন্তু যখন সে ওই ইঞ্জিন স্টার্ট করে তখন ওই বোটটা তার জায়গা থেকে একটুও নড়েও না। এমনটা মনে হচ্ছিল যেন তাকে বোকা বানানো হচ্ছে। ওই বোটটা একদম স্থির হয়েছিল, যেন জলে আটকে গেছে। আর এই চিন্তাটাই তার মাথা ভিতর থেকে খারাপ করে ফেলছিল। এখন সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল আর সে তার আশাও প্রায় হারিয়েই ফেলেছিল। ঠিক তখনই সে দূর থেকে আরো একটা জাহাজ আসতে দেখে। এখন তার কাছে শুধুমাত্র একটাই উপায় ছিল যে তার ওই ছোট্ট ভেলাটা নিয়ে তাকে ওই জাহাজ অবধি পৌঁছতে হবে, যার জন্য সে সাথে সাথেই ওই ভেলাতে বসে তাড়াহুড়ো করে ওই জাহাজের দিকে যেতে শুরু করে। কি ঠিক তখনই অচানক ওই বোটটাও চলতে শুরু করে আর অনেক গতিতে সোজা জনের দিকেই এগিয়ে আসতে থাকে, যেন জেনে বুঝে কেউ এই বোটটাকে তার দিকে ঘুরিয়ে দিয়েছে। এটা দেখে জন তার গতি বাড়ায়, কিন্তু ওই বোটটাও আরো বেশি গতিতে চলতে শুরু করে। আর ওই বোটটা যেই তার ভেলার সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তেই জন তার ওই ভেলা থেকে লাফিয়ে সাঁতরে ওই জাহাজ অবধি যাবে বলে ঠিক করে, যেটা তার থেকে দূরে চলে যাচ্ছে দেখা যাচ্ছিল। আর সে যখন ওই জায়গায় পৌঁছায় ততক্ষণে ওই জাহাজটা অদৃশ্য হয়ে গেছিল। আর তখন সে অনুভব করতে পারে যে এই বোটটাতে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে, যেটা তাকে কোথাও যেতে দিচ্ছে না। কিন্তু সেও মনস্থির করে নিয়েছিল যে চাইলে তার প্রাণ চলে যাবে, কিন্তু তবুও সে ওই বোটে আর ফিরে যাবে না। কিন্তু সন্ধ্যের পর জলে ভেসে থাকতে থাকতে তার শরীরে ঠান্ডা লেগে গেছিল। জলের নিচে সামুদ্রিক প্রাণীরাও সাঁতরে বেড়াচ্ছিল আর এই জলের তাপমাত্রা অনেকটাই কমে গেছিল। এই প্রচন্ড ঠান্ডা সহ্য করতে না পেরে সে বাধ্য হয়ে আবার ওই বোটে ফিরে আসে। সে এতটাই ক্লান্ত আর অসুস্থ হয়ে পড়েছিল যে সে কিছু ভাবার মতো অবস্থাতেই ছিল না, যার জন্য সে চুপচাপ একটা কম্বল মুড়ে ওখানেই শুয়ে পড়ে। সকালে যখন তার চোখ খোলে তখন সে আবার এই বোট থেকে বেরিয়ে পড়বে বলে ঠিক করে, কিন্তু তখনই তার আরো একটা ঝটকা লাগে। ঘরের দরজা বন্ধ হয়ে গেছিল, যেটা দেখে সে ঘাবড়ে যায় আর ধীরে ধীরে মানসিকভাবেও সে ভেঙে পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে আসলে তার সাথে এমনটা কেন হচ্ছে।
ওঠে তখনই সে ওই রুমে থাকা একটা ছোট্ট ক্যাবিন দেখে, যেখানেই সে দেখে যে ওপরে ওঠার জন্য এখান থেকে একটা ভেন্টিলেটরের রাস্তা আছে। তাই সে যখন সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসার চেষ্টা করছিল তখন সে বারবার পিছলে নিচে পড়ে যাচ্ছিল। পড়ে যাওয়ার কারণে তার শরীরে অনেক জায়গায় চোটও লাগে, কিন্তু সে হার মানে না। বারবার পড়ে যাওয়ার পরেও সে আবার উপরে উঠে আসার চেষ্টা করে, আর সে ওই জানালাটা খোলার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হচ্ছিল না। এমনটা মনে হচ্ছিল যে জেনে বুঝে কেউ এটাকে আটকে রেখেছে। এখন ওই জায়গার অক্সিজেনের মাত্রাও খুব তাড়াতাড়ি কমে যাচ্ছিল, যার জন্য তার শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছিল। ওখানকার দরজা বন্ধ থাকার কারণে সে বাইরেও বের হতে পারছিল না। তার মনে হচ্ছিল যে তার শেষ সময় চলে এসেছে। ঠিক তখনই অচানক সে আবার ওই আওয়াজটা শুনতে পায়, যেটা ওই দরজাটা খোলার আওয়াজ ছিল। আর সে এই আওয়াজ শোনার সাথে সাথেই আর কোনো সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে খোলা হাওয়ায় শ্বাস নিতে পেরে সে অনেকটা স্বস্তি পায়। এখানেই সে দেখে যে এই বোটটা ছোট্ট একটা দ্বীপের কাছে চলে এসেছে, যেটা দেখে তার মনে আশা ফিরে আসে যে হয়তো এখন সে এই ভয়ানক রহস্যময় বোটটা থেকে মুক্তি পাবে। আর ওই বোটটা তীরে পৌঁছানোর সাথে সাথেই সে ওই বোট থেকে নিচে নেমে পড়ে। তার মনে হচ্ছিল যে নিশ্চয়ই এই দ্বীপে কেউ আছে যার এই সবের পিছনে হাত আছে। তাই সে রেগে গিয়ে তার হাতে একটা লোহার রড তুলে নেয় আর ওই দ্বীপে খুঁজতে শুরু করে। কিন্তু খুব তাড়াতাড়ি সে এটা দেখে অবাক হয়ে যায় যে এই সম্পূর্ণ দ্বীপে মানুষের কোনো চিহ্নও ছিল না, যার জন্য এখন জন তো একদম রাগে ফুলে ওঠে। আর যেই সে আবার ওই সমুদ্রের তীরে বোটের কাছে ফিরে আসে তখন সে এটা দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে ওই বোটটা যেটা তাকে এখানে নিয়ে এসেছে সেটা খুবই শান্তভাবে ধীরে ধীরে সমুদ্রে এগিয়ে যাচ্ছে, যেন এখন সে অন্য কোনো শিকার খুঁজছে। এটা দেখে জনের সম্পূর্ণ বিশ্বাস হয়ে যায় যে নিশ্চয়ই এই বোট আর এই দ্বীপটা ভুতুড়ে। এখন যেভাবেই হোক তাকে এখান থেকে বেরোতে হবে। যার পর সে চলতে চলতে ওই দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় চলে আসে, যেখান থেকে কিছুটা দূরেই সে আরো একটা দ্বীপ দেখতে পায়। কিন্তু ওটা এতটা দূরে ছিল যে ওখানে কি হচ্ছে সে কিছুই দেখতে পাচ্ছিল না। ওখানেই জন যতটা ওই দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক ততটাই সে এই দ্বীপের পিছনের দিকে চলে আসছিল। কিন্তু যখন সে ওই জায়গায় চলে আসে তখন সে একেবারেই হতভম্ব হয়ে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছিল না, কেননা এটা ওই জায়গাটাই ছিল যেখান থেকে সে তার এই যাত্রা শুরু করেছিল। সবকিছু ঠিক একই রকম ছিল। ওখানেই তার ওই ছোট্ট নৌকাটা, সেটাও ঠিক একই জায়গায় বেঁধে রাখা, আর তার আশেপাশেও ওই সব লোকেরাই দাঁড়িয়েছিল, যেন কিছুই বদলায়নি। সম্পূর্ণ পরিবেশটা ঠিক আগের মতোই ছিল, যেন কিছুই হয়নি। ওখানেই জন হা করে এসবের দিকে তাকিয়েছিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে এই দুঃস্বপ্নের মতো ঘটনাটা আসলেই তার সাথে ঘটেছে। আর এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।